রিয়াল মাদ্রিদ 4.5 বিলিয়ন ইউরোর মামলা করছে ইউএফার বিরুদ্ধে এবং লামিন ইয়ামালের ক্যারিয়ার রিস্কি ইনজুরি। সবকিছু আজকে ভিডিওতে এক্সপ্লেন করব। পাশাপাশি মোহাম্মদ সালাহর ক্লাব ছাড়ার সবচেয়ে বড় সড় একটা গুঞ্জন উঠছে। সবকিছু আজকের ভিডিওতে একটা একটা করে এক্সপ্লেন করব। এন্ড আজকের ভিডিওটা একটু বার্সা সেন্ট্রিক হয়ে যেতে পারে, কারণ লামিন ইয়ামাল এর ক্যারিয়ার রিস্কি ইনজুরি পাশাপাশি আরো অনেক কিছু চলতেছে বার্সার মধ্যে। সো আমি এই ভিডিওতে টাইম স্ট্যাম্প দেওয়া থাকে আমার সব কয়টা ভিডিওর মধ্যেই, আপনাদের পছন্দ নিউজ অনুযায়ী আপনারা একটা একটা করে দেখে নিতে পারেন। সো দেরি না করে শুরু করা যাক। প্রথমে বলি, রিয়াল মাদ্রিদ ইউএফার বিরুদ্ধে 4.5 বিলিয়ন ইউরোর মামলা করছে। এখন কাহিনী কি, রিয়াল মাদ্রিদ সুপার লিগ বানাইতে চাচ্ছিল, সুপার লিগ শুরু করতে চাচ্ছিল, এটা আশা করি আপনারা সবাই জানেন। এখানে রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনা ছিল, আরো অনেক ক্লাবে ছিল। শেষমেশ ইউএফার চাপে পড়ে অনেক ক্লাব ছাইরা গেছে, রিয়াল মাদ্রিদের কাছ থেকে চলে গেছে। শেষমেশ বার্সেলোনা কিছুদিন আগে তাদের ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য ইউএফার সাথে আর ঝগড়া করতে পারতেছে না, এজন্য তারাও ইউএফার দিকে চলে গেছে, রিয়াল মাদ্রিদকে হারায়। এখন রিয়াল মাদ্রিদ এইটা নিয়ে মামলা করছে ইন্টারন্যাশনাল স্পোর্টস কোর্টের মধ্যে, যেখানে তারা জিনিসটা তুলে ধরছে যে ইউএফা নাকি একটা মনোপলি করতেছে। মানে আমরা যেটাকে সহজ ভাষায় বলি, আপনারা বলতে পারেন যে ফেসিস্ট, শেখ হাসিনার ফেসিস্ট যে একটা আচরণ, ওই রকম আর কি, একটা যে জোর করে একটা জিনিস, মানে তারা একাই আর কি সবকিছু গ্রাস করবে, অন্য কোনো কম্পিটিটরকে আসতে দেবে, যেটাকে মনোপলি বলা হয়। সো রিয়াল মাদ্রিদ ইউএফার বিরুদ্ধে মনোপলি নিয়ে মামলা করছে প্রায় 4.5 বিলিয়ন ইউরোর। সো এই জিনিসটা এখন পর্যন্ত কোর্টের মধ্যে আছে, ইনিশিয়াল প্রসেসে আছে। আশা করি আগামীতে আমরা ফাইনাল আপডেটস পাবো যে রিয়াল মাদ্রিদ এইখানে বিজয়ী হয় নাকি ইউএফা বিজয়ী হয়। সো আমরা ইন্টারন্যাশনাল ল কিন্তু অনেক স্ট্রিক্ট এই সব মনোপলি নিয়ে। গুগল বলেন, অ্যাপল বলেন, আরো বড় বড় কোম্পানি কিন্তু এই সব ক্ষেত্রে ধরা খায়। সো ইউএফার তেমন বড় কোনো জিনিস নাই। এই বিষয়ে যদি কোন পরবর্তী আপডেট আসে আমি আপনাদেরকে জানাই দিব। আমাদের তারপরে আপডেট হচ্ছে নেইমার সান্তোসের মধ্যেই তার কন্ট্রাক্ট রিনিউ করবে, তবে লং টার্ম কোনো কন্ট্রাক্ট না। গত কিছুদিন আগে তার ইউরোপে আসা নিয়ে একটা গুঞ্জন উঠছিল। নেইমার খুব করে চাইতেছে যে ইউরোপে আসতে বিশ্বকাপের একটা প্রস্তুতি নেওয়ার জন্য, বাট ইউরোপের কোনো ক্লাব তাকে এখন পর্যন্ত অ্যাপ্রোচ করে নাই। এই জন্য নেইমার সান্তোসের মধ্যেই, তার ক্লাব যেটার মধ্যে এখন সে আছে, সান্তোসের মধ্যে আরো 6 মাসের একটা কন্ট্রাক্ট এক্সটেনশন করবে। এন্ড সে আশা করতেছে যে এই 6 মাসের মধ্যে তার ফিটনেসের দিকে একটু খেয়াল রাখবে। পাশাপাশি হয়তো এই 6 মাস মানে হচ্ছে আপনি এই আমাদের ইউরোপিয়ান যেই লিগ আছে, আপনি বলতে পারেন লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরিয়া, যে লিগগুলো আছে টপ 5 লিগ, তারা কিন্তু এই 6 মাস পরে সিজন শেষ হয়ে যাবে, তখন নেইমারের একটা ইউরোপের মধ্যে ফেরার চান্স থাকবে, অথবা সে এমএলএস এ যাইতে পারে, ইন্টার মিয়ামির মধ্যে আর কি। সো আপাতত কোথাও যাইতেছে না, আপাতত সে সান্তোসের মধ্যেই তার কন্ট্রাক্ট রিনিউ করতেছে, এটা ধরে রাখেন, এটা 100% শিওর। আমাদের পরের খবর হচ্ছে লিভারপুলের মধ্যে কিন্তু মোহাম্মদ সালাহর সিচুয়েশন তেমন ভালো যাইতেছে না। আপনি মোহাম্মদ সালাহ না বলে আপনি লিভারপুলের কথাই বলেন যে লিভারপুলের সিচুয়েশন তেমন ভালো যাইতেছে না কারেন্টলি। দেয়ার আর লটস অফ থিংস, মানে আপনি একটা জিনিসকে পিন পয়েন্ট করতে পারবেন না যে এইটা খারাপ যাইতেছে, ওইটা খারাপ যাইতেছে, অনেক কিছুই। আর্নে স্লটের কোনো সিস্টেমই এখন পর্যন্ত কাজ করতেছে না। আপনি বলতে পারেন যে প্লেয়ার ফাটিক থেকে বলতে পারেন, আরো অনেক স্কোয়াড ডেপথ, যে অনেক বড় বেশি বেশি তারকা আছে, যার কারণে কাকে স্টার্ট করব, কাকে বেঞ্চে রাখবো, এটা নিয়ে মানে মধুর সমস্যা যেটা আর কি, মধুর সমস্যাটাই কিন্তু মেইন সমস্যায় পরিণত হয়েছে আর্নে স্লটের জন্য। গত লাস্ট 7টা ম্যাচের মধ্যে 6 ম্যাচের মধ্যে হারছে আর্নে স্লটের লিভারপুল। মানে চিন্তা করেন, একটা দল একটা ট্রান্সফার উইন্ডোতে 500+ পাউন্ড খরচা করছে, তারপরও তারা 7 ম্যাচের মধ্যে 6 ম্যাচ হারছে, এন্ড প্রিমিয়ার লিগের মধ্যে তারা কারেন্টলি 7 নাম্বারের পজিশনে আছে। এই জিনিসটা অনেকটাই প্যারা দিতেছে আর্নে স্লটকে, এবং সবচেয়ে বেশি যাকে প্যারা দিচ্ছে সেটা হচ্ছে মোহাম্মদ সালাহ। কারণ আর্নে স্লটের সিস্টেমের মধ্যে কিন্তু মোহাম্মদ সালাহ এই সিজনে তেমন ভাবে ফিট হইতেছে না, এন্ড মোহাম্মদ সালাহর এই সিজনের স্টেটসও কিন্তু মোহাম্মদ সালাহর পক্ষে কথা বলতেছেন। আপনি যদি মোহাম্মদ সালাহ গোল দেখেন, মেবি 3টা গোল করছে, আই নট শিওর কারেন্টলি। সো মোহাম্মদ সালাহর সিচুয়েশন লিভারপুলের মধ্যে ভালো যাইতেছে না। এন্ড লাস্ট সিজনের পরে থেকে কিন্তু মোহাম্মদ সালাহর যে এই লিভারপুল ছাড়ার যে একটা গুঞ্জন, সেটা কিন্তু টেবিলের মধ্যে ছিল লাস্ট সিজন থেকে, বাট লিভারপুল থেকে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি বলেন, অফিসিয়াল পার্সনদের মধ্যেই থেকেই আনঅফিসিয়ালি একটা স্টেটমেন্ট আসছিল যে লিভারপুল মোহাম্মদ সালাহকে জোর করে বিক্রি করবে না বা ক্লাব ছাড়তে বাধ্য করবে না। লিভারপুল তখনই মোহাম্মদ সালাহকে ছাড়বে যখন মোহাম্মদ সালাহ নিজ থেকে চাইবে ক্লাব ছাড়তে। এন্ড দেয়ার আর লটস অফ থিংস গোয়িং অন। আপনি
সৌদি প্রো লিগের কথা বলতে পারেন। সৌদি প্রো লিগ থেকে অনেক বড় অ্যাপ্রোচ আছে যে প্রতি সিজনে 150 মিলিয়নের স্যালারি দিয়ে সৌদি প্রো লিগ মোহাম্মদ সালাহকে অ্যাপ্রোচ করছে। এটা আপনারা আরো আগ থেকে হয়তো যাই না আসতেছেন। অ্যান্ড রিসেন্ট রুমার্স পাশাপাশি আরো লিভারপুলের কারেন্ট সিচুয়েশন অনুযায়ী তারা আরো বেশি অ্যাপ্রোচ করতেছে মোহাম্মদ সালাহকে ক্লাব ছাড়ার জন্য, ক্লাব থেকে তারা সৌদি প্রো লিগে নিয়ে আসার জন্য। অ্যান্ড বর্তমান সিচুয়েশন অ্যান্ড লিভারপুলের সিচুয়েশন পাশাপাশি মোহাম্মদ সালাহর সিচুয়েশন দেখে আপনি এই জিনিসটাকে একটু রিজনেবল মনে করতে পারেন যে মোহাম্মদ সালাহ ক্লাব ছাইড়া দেওয়াটা, ক্লাব ছাইড়া তার একটা চেঞ্জেস এর দরকার আছে। আপনি যদি মোহাম্মদ সালাহর ফ্যান হন তাহলে আপনি মোহাম্মদ সালাহকে চাইবেন যে আপাতত সে লিভারপুল থেকে চলে যাক। সো মোহাম্মদ সালাহর লিভারপুল থেকে চলে যাওয়াটা এখন আপনি অনেক বড় একটা গুঞ্জনই ধরে রাখতে পারেন। আপনি হয়তো আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে অনেক বড় একটা সারপ্রাইজ পাইতে পারেন, কারণ অনেক বড় সড়ো গুঞ্জন কিন্তু ট্রান্সফার মার্কেটের মধ্যে চলতেছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম সৌদি প্রো লিগের কোন ক্লাব তাকে অ্যাপ্রোচ করতেছে এখন পর্যন্ত কোনো শিওর হয় নাই, তবে আল হিলাল থেকে তাকে কিন্তু অনেক বেশি অ্যাপ্রোচ করছে। আল হিলাল এন্ড আল ইত্তেহাদ এই দুইটা ক্লাব থেকে তাকে অনেক বেশি চাপ প্রয়োগ করতে, চাপ বলতে অ্যাপ্রোচ করতেছে আর কি। তো আগামী জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যদি মোহাম্মদ সালাহকে আপনারা সৌদি প্রো লিগে দেখেন তাহলে সারপ্রাইজ হইতে যায় না, কারণ মোহাম্মদ সালাহর সিচুয়েশন অনেক প্যারাদায়ক বর্তমানে। আপনি একজন ফুটবল ফ্যান হিসেবে যদি দেখেন লিভারপুলের মধ্যে মোহাম্মদ সালাহর সিচুয়েশন অনেক প্যারাদায়ক। পাশাপাশি লিভারপুল থেকে রিয়াল মাদ্রিদ আলেক্সিস ম্যাকালিস্টারকে অ্যাপ্রোচ করতেছে। আলেক্সিস ম্যাকালিস্টারকে অনেক আগ থেকে তারা অ্যাপ্রোচ করতেছিল, আমিও কয়েকটা নিউজের মধ্যে জানাই। আমি আজকেও ট্রান্সফার মার্কেট ঘাটার সময় প্রায় 3 থেকে 4টা নিউজ দেখছি। 3 থেকে 4টা সোর্সের মধ্যে আমি দেখলাম যে আলেক্সিস ম্যাকালিস্টারকে রিয়াল মাদ্রিদ আবারও অ্যাপ্রোচ করতেছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোকে, মানে সেন্টারে রাইকা সাইরাই। কারণ মোহাম্মদ সালাহর মতোই অ্যালেক্সিস ম্যাকালিস্টারের সিচুয়েশন কিন্তু এই লিভারপুলের মধ্যে অনেকটাই আপনি বলতে পারেন লাস্ট সিজন অনুযায়ী আপ টু দ্য মার্ক না। লাস্ট সিজনে আলেক্সিস ম্যাকালিস্টার যে পারফরমেন্স ছিল লিভারপুলের মধ্যে, ওই রকম পারফরমেন্স সে এখন ধরে রাখতে পারতেছে না, ওইটা আপনি বলতে পারেন। সো লিভারপুলের মধ্যে অনেক কিছু চলতেছে অ্যান্ড আরো বেশি কিছু চলতেছে, সেটা হচ্ছে বার্সেলোনার মধ্যে। দেয়ার আর লটস অফ থিংস গোইং অন বার্সেলোনা। আপনি বলতে পারেন লামিন ইয়ামালের ক্যারিয়ার রিস্কি ইনজুরির কথা। কারণ লামিন ইয়ামালের ইনজুরি যেটা অনেকদিন ধরেই মানে মার্কেটের মধ্যে গুঞ্জনে আছে, গুঞ্জন ছিল বলতে আপনারা অনেকটা প্রুভেন গুঞ্জন ছিল। বাট গতকালকে বলতে আমার ভিডিওটা তো যাবে গতকালকে, আর আমি ভিডিওটা আজকে রেকর্ড করতেছি, মানে আজকেই বার্সার যে মেডিকেল স্টাফ আছে তারা নাকি লামিন ইয়ামালের ডায়াগনোজ করছে যে তার ইনজুরিটার কারণ কি। না, আমরা প্রথম থেকে কিন্তু তার একটা পেলভিক যে ইনজুরি আপনারা বলতে পারেন গ্রোইন ইনজুরি যেটা ছিল, ওইটা নিয়ে ওটা সবাই মার্কেটের মধ্যে জানতো, বাট ওইটা নিয়ে এতটা কেউ কনসার্নিং ছিল না। বাট আজকের যে আপডেট আসছে এটা ভাই ক্যারিয়ার রিস্কি একটা ইনজুরি। এখন দেখেন লামিন ইয়ামালের যে ইনজুরি, এটা আপনি লামিন ইয়ামাল চাইলেও এখন কোনোভাবে সারাইতে পারতেছে না। যদি সে লামিন ইয়ামাল এই সার্জারিতে যায় তাহলে সে এই সিজন মিস করবে। অ্যান্ড বার্সা কারেন্টলি যেই পজিশনে আছে, একটা বেড়াজালের মধ্যে আছে, বার্সা এই সিজন একদম ফ্লপ যাবে যদি লামিন ইয়ামাল এই মুহূর্তে সে সার্জারি করায়। এন্ড লামিন ইয়ামাল যদি এখন সার্জারি না করে তাহলে তার আরো বড় ধরনের একটা সমস্যা হইতে পারে। বাট দেখেন লামিন ইয়ামাল এখন নিচ থেকে এই কোনো সার্জারি করতে চাইতেছে না, সে চাইতেছে দলকে এখন সাপোর্ট দিয়া যাইতে। এখন লামিন ইয়ামাল চাইতেছে যে এই সিজনের শেষে তার সার্জারিটা করতে, অথবা ওয়ার্ল্ড কাপের শেষে যদি তার আগ পর্যন্ত কোনো সমস্যা না হয় তাহলে সে কন্টিনিউ করা যাবে। এখন এই ইনজুরিটা কি? এই ইনজুরিটা হচ্ছে এই যেটা বলে যে পেলভিজিয়া না পেলভিহিয়া, আমি মেডিকেল পার্সন না, এত মেডিকেল টার্ম আমার জানা নাই, তবে আমি আজকে রিপোর্টের মধ্যে যেটা পড়ছি আমি আপনাকে শোনাইবো যে তার ইনজুরিটা হচ্ছে পেলভিজিয়া। পেলভিহিয়াটা হচ্ছে কি যে আপনার মানুষের গ্রোইন যেটা লোয়ার অ্যাবডোমেনকে কানেক্ট করে, মানে যেই মাসেলটা ইউজ করে একটা প্লেয়ার কিক করে, একটা প্লেয়ার স্ট্রাইক করে, ওই মাসেলের মধ্যে লামিন ইয়ামালের কারেন্টলি ইনজুর্ড আছে। ওই মাসেলের মধ্যে সে অস্বস্তি ফিল করতেছে। এখন এই জিনিসটা আপনার এতটা সিরিয়াস হয় না যে সাথে মাঠের বাহিরে চলে যাবে, বাট এই জিনিসটা যখন একটা প্লেয়ার ফেস করে তখন সে মাঠের মধ্যে স্লো হয়ে পড়ে, সে মাঠের মধ্যে লেজি হয়ে পড়ে, যেটা আমরা লামিন ইয়ামালকে রিসেন্ট টাইমের মধ্যে দেখতেছি। আমরা আপনি লাস্ট এল ক্লাসিকো বলেন অথবা সে তার প্রিভিয়াস যে ইনজুরি থেকে ফিরে আসার পরে কিন্তু লামিন ইয়ামালকে পিচের মধ্যে অনেকটাই স্লো, লেজি অ্যান্ড মানে আগের মতো ক্রিয়েটিভ, আগের মতো ফাস্ট আমরা দেখতেছি না। সো এই জিনিসটা কিন্তু সিমটমস প্রথম থেকে আছে। কারেন্টলি এই সিচুয়েশনটা সামনে আসার পর থেকে লামিন ইয়ামাল ফ্যান এবং স্পেশালি বার্সা ফ্যান যারা আছে অনেক চিন্তিত হয়ে গেছে, কারণ আমরা আমাদের চোখের সামনে অনেক বড় বড় স্টারকে বার্সার মধ্যে ফ্লপ করতে দেখছি এই ইনজুরির কারণে। আপনি
ওসমান ডেম্বেলের কথা বলতে পারেন, এন্ড সবচেয়ে বড় উদাহরণ যেটা হচ্ছে আনসু ফাতি। মেসির পরে সবচেয়ে বড় স্টার যাকে মানা হচ্ছিল আনসু ফাতি, আনসু ফাতির কিন্তু এই ইনজুরির জন্য তার কেরিয়ার একদম ডোমড হয়ে গেছে। সো কারেন্টলি লামিন ইয়ামালের এই সিচুয়েশনে লামিন ইয়ামাল চাইতেছে ক্লাবকে সাপোর্ট দিয়ে যেতে, বাট ক্লাব চাইতেছে লামিন ইয়ামালকে সাপোর্ট করতে, লামিন ইয়ামালের সার্জারিটা করাইতে। কিন্তু এখন এমন এক পরিস্থিতিতে ক্লাব আছে যে তারা যে এই রিস্কটা নিবে লামিন ইয়ামালকে খেলানোর, সেটাও পারতেছে না। আবার যে এই রিস্কটা নিবে লামিন ইয়ামালকে সার্জারি করায় মাঠের বাইরে পাঠায় ওইটাও পারতেছে না। বার্সা এমন এক বেড়াকলের মধ্যে পড়ে আছে। এন্ড বার্সার বেড়াকল তো ভাই এমনিতেই শেষ হয় না। বার্সা বেড়াকলের মধ্যে আরো কিছু সুখবর হয়তো বার্সা ফ্যানদেরকে দেওয়া লাগবে, কারণ এত কিছু বলার পরে বার্সা ফ্যান অনেকটা অতিষ্ঠ হয়ে যাইতে পারে। সো লিওনেল মেসি বার্সার ইলেকশনের মধ্যে অংশ নিবে, এটা আমি আপনাদেরকে কিছুদিন আগে জানাই। তখন অনেকে আমাকে ট্রল করেন যে এটার সোর্স কি, এই কি ওই কি। ভাই আমি সোর্স ছাড়া আপনাদেরকে কিচ্ছু বলি নাই, সোর্স ছাড়া আমি আপনাদেরকে কিচ্ছু বলি নাই। এখন আজকের এই জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়েছে। আজকে মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে ওইগুলো তো লিওনেল মেসির এই আগামী ইলেকশনের মধ্যে, বার্সা বোর্ড ইলেকশনের মধ্যে অংশগ্রহণ নেওয়াটা অনেকটা সামনে আসছে। সো কাহিনী আমি আগে এক্সপ্লেন করছি, আজকে অনেকটা এক্সপ্লেন করে দেয় যে লিওনেল মেসি সরাসরি এই ইলেকশনের মধ্যে কোনো পার্ট নিবে না। সে লাপুর্তার বিপক্ষে যে প্রার্থী যারা আছে তাদেরকে সাপোর্ট দিয়ে যাবে, যে কোনো একজনকে। লিওনেল মেসি যে কাউকে সাপোর্ট দিয়ে যাবে এমনটা না। লিওনেল মেসি দেখবে যে কার এই ইলেকশনের মধ্যে জেতার সম্ভাবনা আছে তাকে লিওনেল মেসি সাপোর্ট দিয়ে যাবে। এন্ড বর্তমানে লাপুর্তার বিরুদ্ধে যে প্রার্থীরা আছে সবাই মিলে একটা ক্যাম্পেইন করতেছে, কারণ সবাই দেখতেছে যে লাপুর্তাকে হারাইতে হলে সবাই মিলে ক্যাম্পেইন করতে হবে। সো লাপুর্তার বিপক্ষে যারা আছে তারা লিওনেল মেসিকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। এন্ড কারেন্টলি লিওনেল মেসি নিজের জায়গা থেকে অনেকটা স্টেপ আপ করছে, কারণ হচ্ছে 2021 সালে লিওনেল মেসি যখন বার্সেলোনা ছাড়ছে তার আগে কিন্তু লাপুর্তা বোর্ডে এসে সর্বপ্রথম লিওনেল মেসির কাছে প্রমিস করেছিল যে তার কন্ট্রাক্ট সে বার্সায় রিনিউ করবে, কিন্তু তারপরে সে ওইটা রিনিউ করে নাই। যেটা লিওনেল মেসি একটা বেইমানি বিট্রেয়াল হিসেবে ধরছে, ওইটা নিয়ে লিওনেল মেসির একটা ক্ষোভ রয়ে গেছে। স্বাভাবিক থাকতেই পারে, প্রত্যেকটা বার্সা ফ্যানের মধ্যেই এই ক্ষোভটা রয়ে গেছে যে তারা লাপুর্তাকে কোনো ক্ষমা করবে না। তো লিওনেল মেসি বার্সেলোনার এই বোর্ড নির্বাচনের মধ্যে পার্ট নিতেছে, এটা 100% ধরে রাখেন। আপনি স্প্যানিশ গণমাধ্যম সার বলতে পারেন, স্প্যানিশ গণমাধ্যম এবিসি বলতে পারেন, সবাই এই জিনিসটাকে নিয়ে সামনে আসছে। আজকে কিন্তু তার আগে সার অনেক আগে পাবলিশ করছে, বাট আজকে আরো কয়েকটা, আমার তাদের নাম মনে পড়তেছে না, সবাই আজকে এই জিনিসটাকে সামনে আনছে। এবং বার্সেলোনা কারেন্টলি যে স্ট্রাইকার সিচুয়েশনের মধ্যে আছে, লেভানডস্কির রিপ্লেসমেন্ট হিসাবে অনেক প্লেয়ারের কথাবার্তাই তো আসতেছে, যার মধ্যে সবচেয়ে ফ্যান ফেভারিট একজন ছিল হুলিয়ান আলভারেজ। ওইটা তো গতকালকের নিউজের মধ্যে আমরা জানি যে ওইটা আপাতত ক্যান্সেল। তারপরে সেকেন্ড ফেভারিট যেটা বার্সা ফ্যানদের বা আপনি ওয়ার্ল্ড ফুটবল ফ্যানদের একটা বলতে পারেন নাম, ভিক্টর ওসিমান। সে আপাতত লিগে গ্লাতাসারেতে খেলতেছে। এন্ড ভিক্টর ওসিমান আর্লিং হল্যান্ড টাইপ প্লেয়ার, মানে প্লেয়ার অনেক ভালো, তবে সেরকম ফোকাস পায় না ন্যাশনালের মধ্যে, যার কারণে সে মানে চান্স পাইতেছে না। এন্ড ভিক্টর ওসিমানকে গতকালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় সে কি বার্সায় আসতে চায় কিনা। ভিক্টর ওসিমান কিন্তু নিজ থেকে বার্সায় আসার জন্য তার ইচ্ছে প্রকাশ করেছে, যে বার্সেলোনা ওয়ার্ল্ডের বিগেস্ট একটা ক্লাব, যেখানে প্রত্যেক প্লেয়ার খেলতে চাই, এন্ড আমি অবশ্যই খেলতে চাই। যদি বার্সা আমাকে কখনো অ্যাপ্রোচ করে আমি চোখ বন্ধ করে বার্সার ওই অফার গ্রহণ করবো। সো ভিক্টর ওসিমান বিশ্বাস করেন পার্সোনালি আমার একজন ফেভারিট খেলোয়াড়। রবার্ট লেভানডস্কির যদি কোনো রিপ্লেসমেন্ট, রিজনেবল যদি কোনো রিপ্লেসমেন্ট আপনি চান 100 মিলিয়নের ভিতরে, তাহলে ভিক্টর ওসিমান উড বি পারফেক্ট রিপ্লেসমেন্ট ফর রবার্ট লেভানডস্কি। সো এই ছিল আজকের ডেইলি ফুটবল আপডেটস। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন 90 মিনিট প্লাসকে। এরকম ভিডিও ডেইলি ফুটবল আপডেটস, প্রত্যেক দিনের আপডেটস, ফুটবল দুনিয়ার সব আপডেটস আমরা আপনাদের জন্য এক জায়গায় একটি ভিডিওতে নিয়ে আসি। ফুটবল অল অ্যালং, ফ্রি প্যালেস্টাইন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।